রবিবারের মধ্য দুপুর, গল্পে গল্পে ভরপুর দ্য ক্লাসিক পেজেস। আজকের গল্প দীপ দুলাল বিশ্বাসের ফার্ম হাউস রহস্য। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজামশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দীপ দুলাল বিশ্বাসের জন্ম 1967 সালে নদিয়া জেলার ভৈরবচন্দ্রপুর গ্রামে। 1978 সালে তাঁর প্রথম লেখক জীবনে প্রবেশ। 1999 সালে সারা বাংলা লিটল ম্যাগাজিনে প্রকাশিত কবিতার বিচারে শ্রেষ্ঠ কবি হিসেবে পঞ্চানন রায় স্মৃতি পুরস্কার অর্জন করেন তিনি। তাঁর প্রকাশিত গ্রন্থগুলি হল এসো নীলকণ্ঠ প্রেম, স্বপ্ন সুন্দরের কাছে, একগুচ্ছ একাঙ্ক নাটক। রয়েছে যৌথভাবে প্রকাশিত একাধিক কাব্য এবং গল্প সংকলন। ছোটদের জন্য তার অসংখ্য শিশুতোষ কবিতা, ছড়া ও গল্প বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়ে চলেছে। চেতনা নামে একটি পত্রিকা প্রকাশিত হয় তাঁর সম্পাদনায়। দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে রয়েছে তার গভীর সম্পর্ক। মানবতার সপক্ষে মনুষ্যত্বের অবমাননায় তার কলম বারবার গর্জে উঠেছে। আগুনের শব্দমালায় সুর তোলে মানুষের জয়গানে তাঁর লেখা। তাঁর রচিত গল্পগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য গোয়েন্দা ও রহস্য রোমাঞ্চ গল্প। শুরু হচ্ছে দীপ দুলাল বিশ্বাসের ফার্ম হাউস রহস্য। ফেলুদার রহস্যময় ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে ঘুম ভাঙল পান্নার। ঘুম জড়ানো চোখে হাত বাড়িয়ে বেডসাইড টেবিল থেকে সেলফোনটি তুলল। সকাল 7:05 মোবাইল স্ক্রিনে কুবলয়ের ফোন। গুড মর্নিং। গুড মর্নিং। বল, সাত সকালে আমাকে স্মরণ? কোনো ইন্টারেস্টিং নিউজ আছে? ইয়েস মাই ফ্রেন্ড, একটা দারুণ খবর আছে। আজকের আনন্দবাজারে কি চোখ বুলিয়েছিস? না ভাই, এখনো পড়ে ওঠা হয়নি। 18 পাতায় ওয়ান স্টপ ক্লাসিফাইড একটি বিজ্ঞাপন বেরিয়েছে। তুই গত পরশু রুদ্রাক্ষীদের বাড়িতে ওর জন্মদিনের পার্টিতে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলছিলি, মনে হচ্ছে বিজ্ঞাপনটি তার সঙ্গে সম্পর্কযুক্ত। তোর সত্য সন্ধানের কাজে লাগতে পারে। বলিস কি? ওকে, দেখে নিচ্ছি। আর এ সপ্তাহে আমাদের আড্ডা মিলেনিয়াম পার্ক, ফেয়ারলি টু হাওড়া লঞ্চ ঘাটের বায়ে সেই বটগাছের তলায়। মনে আছে তো? আর শোন, সুযোগটা ছাড়িস না, বিজ্ঞাপনটা দেখ। আজ বিকেল 5টায়, তাই তো? দেখা হচ্ছে, রাখলাম। কুবলয়ের কথাগুলো ভাবতে ভাবতেই ধরফর করে বিছানা থেকে উঠে পড়ল পান্না ওরফে সত্যসন্ধ সেন। দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। লম্বা করিডর পেরিয়ে পূবমুখ বারান্দায় এসে দাঁড়ালো সে। গ্রিলের ফাঁকে লটকানো আনন্দবাজার। চেয়ারখানি টেনে টি টেবিলের সামনে বসে পড়ল। চোখের সামনে উন্মুক্ত আজকের খবরের কাগজ। 18 পাতায় চাকরির বাজার ওয়াক ইন। বিজ্ঞাপনটি এক নিমেষে পড়ল পান্না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফার্ম হাউসে উদ্যান ও ভেষজ বিষয়ে কর্মঠ আবাসিক কেমিক্যাল ইঞ্জিনিয়ার তথা সহকারী ম্যানেজার চাই। ছবি ও বায়োডাটা সহ সত্বর যোগাযোগ করুন pakrasi.farmhouse@yahoo.co.in। দুটি ল্যান্ডফোন নম্বরও রয়েছে। বায়োডাটা তৈরি ছিল, তাই পান্না এক মুহূর্ত দেরি না করে বায়োডাটা এবং ছবি মেইল করে দিল। তারপর টুকিটাকি কয়েকটা কাজ সেরে নিল সে। স্নান সেরে ব্রেকফাস্টটাও সেরে নিল। ব্রেকফাস্ট টেবিলেই পান্না মাকে জিজ্ঞেস করল, আচ্ছা মা, ছোট মামার ঠিক কি হয়েছিল আমাকে বলবে? ছোটবেলা থেকে নানা কথা শুনে আসছি, কি এমন হয়েছিল যে ওভাবে মরতে হলো তাকে? হঠাৎ ছোট মামার কথা? আসল সত্যিটা কি সেটা আমার জানা খুব দরকার। মানে জানতে চাই আমি।
আসল সত্যটা কি সেটা এখনো আমরা কেউ জানতেই পারিনি, তবে যা শুনেছি সেটা তোকে বলতে পারি। বলো মা, আমার জানা খুব দরকার। তার আগে তুই আমাকে বল, এ নিয়ে তুই আর বেশি নাড়াচাড়া করবি না। গোয়েন্দা হিসাবে তোর নাম ডাক আছে এটা আমি জানি, কিন্তু তোর কোনো বিপদ হলে আমি সইতে পারবো না। কিছু হবে না মা, তুমি অহেতুক এত ভাবছো। তোর ছোট মামা ছিলেন অত্যন্ত সৎ নিষ্ঠাবান একজন অফিসার। তৎকালীন লালবাজারের ক্রাইম ব্রাঞ্চের এই দুদে অফিসারকে ভয় পেত অনেক ক্রিমিনালই। কমলেশ সেনগুপ্তর নাম তখন অপরাধ জগতে ছড়িয়ে পড়েছে, নানা ফোন হুমকি এসব তো লেগেই ছিল। কিন্তু তাতে ভয় পাওয়া তো দূরের কথা, এতে জেদ আরও বেড়ে যেত ছোটদার। আমরা সাবধান করলেও শুনতো না, অনেকটা তোরই মতো। তাই তো এত ভয় করে। কোনো ভয় নেই মা, তুমি বলো। খুব সৎ বিচক্ষণ ও বুদ্ধিমান অফিসার ছিলেন তো। লন্ডনের সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজি নিয়ে পড়াশোনা করেছিলেন। সেখানকার কৃতি ছাত্র হিসেবে গোল্ড মেডেলও পেয়েছিলেন। দেশে ফিরেই কলকাতায় গোয়েন্দা বিভাগ থেকে চাকরির অফার আসে। ভবানী ভবনে গোয়েন্দা প্রধানের সহসচিব হিসাবে যোগও দেন। পরে লালবাজারে ক্রাইম ব্রাঞ্চের সেকশন অফিসার হন। 1971 সালে কুখ্যাত সিরিয়াল কিলার গাজী কাউসারকে পাকড়াও করা ছিল কমলেশবাবুর প্রথম কেস। তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে চলছে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ। তার মধ্যে শুরু হয়েছে নকশাল আন্দোলনের জোয়ার, দেশ জুড়ে ভয় সন্ত্রাসের বাতাবরণ। এরকম অবস্থায় আর এক ভয়ের পরিবেশ। কলকাতা সহ ভারতের বড় বড় শহরে বিভিন্ন ধর্মের উপাসনা স্থলগুলোতে ভিখারিদের নিষ্ঠুরভাবে একই কায়দায় হত্যা করা। গাজী কাউসার নিখুঁত ছদ্মবেশ ধারণ করতে পারত। কখনো পীর বাবা, কখনো সাধু বাবা কিংবা ফাদার সেজে ধর্মস্থানগুলোতে হানা দিত। হাতে থাকত জপের মালা। সেই মালার ফাঁসে শ্বাসরুদ্ধ করে টার্গেটদের খতম করত। গাজী কাউসার ছিল ভিখারি বাবা মায়ের সন্তান। ভিখারিদের প্রতি ছিল তীব্র আক্রোশ। খতমের তালিকায় বাবা মাকেও সে রেহাই দেয়নি। কালীঘাটের মন্দির এলাকায় এক ভিখারি বস্তি থেকে তাকে হাতে নাতে পাকড়াও করেন তোর ছোট মামা। বিচারে তার ফাঁসির সাজা হয়। অবসরের বছরখানেক বাকি তখন ছোটদার। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর থেকে খবর আসছে বেশ কয়েক বছর ধরে ভারতের কোনো রাজ্য থেকে তীব্র নেশার নার্কোটিক ড্রাগস ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার কিছু দেশে পাচার হচ্ছে। বিভিন্ন ভেষজ উদ্ভিদের রস থেকে এই সমস্ত ড্রাগস তৈরি করা হচ্ছে। কমলেশ সেনগুপ্তর ওপর কেসটির পুরো দায়িত্ব দেওয়া হয়। তিনি কেসটির ব্যাপারে অনেক দূর এগিয়েও ছিলেন। বলো কি, এসব তো আগে কখনো এত বিস্তারিতভাবে বলনি। না, বলা হয়নি। ঠিক এই অবস্থায় গোপন সূত্রের মাধ্যমে খবর আসে আমেরিকার শিকাগো শহরের একটি হোটেলে আন্তর্জাতিক ড্রাগস মাফিয়া চক্রের সমাবেশ হতে চলেছে। ভারতের ড্রাগস মাফিয়ারাও অংশগ্রহণ করবে। কমলেশবাবুর মানে তোর মামার নেতৃত্বে 5 সদস্যের একটি টিম গঠন করা হয়। সম্মেলনের স্থান ও তারিখ সম্পর্কেও নিশ্চিত ধারণা মেলে তোর ছোট মামার অসাধারণ দক্ষতায়। শিকাগো ড্রাগস কন্ট্রোল বোর্ড এবং শিকাগো পুলিশ সতর্ক দৃষ্টি রাখে এবং সেই মতো প্রস্তুত থাকে ড্রাগস ক্রিমিনালদের হাতে নাতে পাকড়াও করতে। কিন্তু 2 দিন আগেই হোটেলের বেডরুমে ছোটদাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। ঘটনাটা ঘটে কবে? সঠিক তারিখটা আমার ঠিক মনে পড়ছে না, তবে সেটা 2000 সাল। আমেরিকার শিকাগো শহরের অভিজাত হোটেল, তাই তো? পুলিশ তদন্ত করেনি? করেছিল। তদন্ত করেও কিছু পায়নি, তাই তো? বাদ দে ওসব কথা। এত জেনে তুই করবিটা কি শুনি? না মা, আমার জানা দরকার। অসমাপ্ত একটা কেস এভাবে পড়ে থাকবে? তুমি চাও না অপরাধীরা শাস্তি পাক, তাদের সাজা হোক? বিচার ব্যবস্থা সম্পর্কে আমার আর কোনো বিশ্বাস নেই বাবা।
কিন্তু আমার যেটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না মা, পুলিশ তদন্ত করেছে অথচ কিছুই পায়নি। তাহলে তারা এই সিদ্ধান্তে কি করে পৌঁছলো যে ছোট মামা ঘুমের মধ্যেই মারা গিয়েছেন? প্রমাণ ছাড়া তো এরকম সিদ্ধান্তে আসা সম্ভব নয় মা। তুই চুপ কর বাবা। পুলিশ যা রিপোর্ট দিয়েছে সে কথা বলতেও আমার লজ্জা হয়। এ আমি বলতে পারবো না। কেঁদো না মা, আমি তো আছি। আসল সত্য আমি বার করবই। তুমি শুধু বলো পুলিশ রিপোর্ট কি দিয়েছে। পুলিশ জানিয়েছিল বিছানার ওপর একটি মদের বোতল আর মেয়েদের হেয়ার ব্যান্ড পাওয়া যায়। ফরেনসিক রিপোর্টে প্রমাণিত হয় অতিরিক্ত ড্রাগ বা মাদক নেওয়া আর নারী সংসর্গ নাকি তার মৃত্যুর কারণ। কিন্তু অসম্ভব, এ কথা আমি বিশ্বাস করি না। কিছুক্ষণ চুপচাপ বসে থাকে পান্না। একসময় মায়ের কান্না থামে। ধীর পায়ে মা উঠে কিচেনের দিকে চলে যান। পান্না কিছুক্ষণ গুম হয়ে বসে রইল। চমক ভাঙল মোবাইল বেজে ওঠার শব্দে। পান্না মোবাইল ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে। আপনি কি সত্যসন্ধ সেন বলছেন? বলছি। সুন্দরবন ফার্ম হাউস থেকে বলছি। আপনার মেল পেয়েছি। আপনি কি আগামী সপ্তাহে জয়েন করতে পারবেন? এত তাড়াতাড়ি? মানে আমি ঠিক প্রস্তুত নই। দারুণ কেরিয়ার মশাই, ইউ আর সিলেক্টেড। এখন আপনার ব্যাপার। আমাকে আজকের দিনটা একটু সময় দেবেন? আমি আগামীকালের মধ্যে আপনাকে জানিয়ে দিচ্ছি। ওকে, গুড বাই। থ্যাংক ইউ। মোবাইল নামিয়ে রেখে পান্না উঠে দাঁড়ায়। মা? কিচেন থেকে উত্তর আসে, বল। আমি একটু বেরোচ্ছি মা। প্রভাবতী দেবী হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। এই ভর দুপুরে তুই কোথায় বেরোবি? আজ সকালেই একটা মেইল করেছিলাম সুন্দরবন ফার্ম হাউসে। মানে ওরা একটা বিজ্ঞাপন দিয়েছিল, ওখান থেকে ফোন এসেছিল। চাকরিটা আমার হয়ে গেছে, আগামী সপ্তাহেই জয়েন করার কথা বলছে। তাই টুকিটাকি কয়েকটা কাজ একটু সেরে নিতে হবে। আমি বেরোচ্ছি, তুমি খেয়ে নিও। কথা কটা বলেই পান্না বেরিয়ে পড়ে। গন্তব্য লালবাজার। নার্কোটিক বিভাগের প্রধান মিস্টার অরিন্দম সান্যালের সঙ্গে ওর বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। অনেকগুলো কেস ইতিমধ্যেই পান্না, হিরে, চুনি এই ত্রিরত্ন গোয়েন্দা যেভাবে সমাধান করেছে তাতে ওদের প্রতি সান্যালবাবুর সম্ভ্রম আরও বেড়েছে। অরিন্দম সান্যাল সত্যসন্ধ ওরফে পান্নার চেয়ে বয়সে অনেকটাই বড়। ওর ছোট মামার চাইতে বয়সে প্রায় 5 বছরের ছোট। কমরেশ সেনগুপ্তর এই রহস্যজনক মৃত্যুর কোনো কিনারা না হওয়ায় আজও তিনি আক্ষেপ করেন। তোমার ছোট মামা বলে বলছি না, কমলেশ তার মতো সৎ আদর্শবান অফিসারের আজ বড় অভাব পান না। সেই রহস্যজনক মৃত্যুর কিনারা যদি তুমি করতে পারো, সবচেয়ে খুশি হব আমি। তার জন্য যা সাহায্য লাগে আমি করব, কথা দিচ্ছি। মামার মৃত্যু রহস্যের কিনারা করতে পারবো কিনা জানি না, তবে ছোট মামার পোস্টমর্টম রিপোর্টে যে ড্রাগ নেওয়ার কথা উল্লেখ আছে তার একটা হদিশ আমি পাবো বলে মনে হচ্ছে। আমার কাছে খবর আছে সুন্দরবনের যে ফার্ম হাউসে আমি যাচ্ছি সেখানে এ ধরনের চক্র নাকি ছড়িয়ে রয়েছে। পাকরাশি ফার্ম হাউস। ফার্ম হাউস? সুন্দরবন? লোকেশনটা ঠিক কোথায় বলো তো? সুন্দরবনের দক্ষিণে, ফ্রান্সিস আইল্যান্ড। আই সি। আমার ধারণা তোমার অনুমান মিলেও যেতে পারে। গো অ্যাহেড। কেন আপনার এরকম মনে হচ্ছে কেন? কারণ লাতিন আমেরিকা এবং আফ্রিকার দেশগুলোতে ভারত থেকে পাচার হওয়া তীব্র মাদক দ্রব্যগুলোর কিছু স্যাম্পল লালবাজারের হাতে এসেছে। পরীক্ষা করে দেখা গেছে এতে সমুদ্র উপকূলের বিভিন্ন ভেষজ রসের উপাদান বিদ্যমান। হিরোইন, কোকেন কিংবা ব্রাউন সুগারের চেয়ে বহু গুণ শক্তিশালী ড্রাগস এগুলো। মানে অতি অল্প মাত্রায় মানব শরীরে বিক্রিয়া করে
দীর্ঘক্ষণ নেশাগ্রস্ত করে রাখে। স্বল্প ব্যয়ে জনপ্রিয় মাদক হিসেবে ওই দেশগুলোতে এই ড্রাগ সমাদৃত। উচ্চমূল্যের কিছু মাদকও রয়েছে যেগুলো ধনী এবং অভিজাত লোকেরা ব্যবহার করেন। এই ড্রাগসগুলো অ্যাকচুয়ালি মানুষের সেক্সুয়াল নার্ভগুলোর ওপর সরাসরি কাজ করে, মস্তিষ্কের সেন্সর নার্ভের স্বাভাবিকতাকে নষ্ট করে দেয়। শুরু হয় সিনড্রোম অফ ডিসঅর্ডার। আসক্ত ব্যক্তি এমন অস্বাভাবিক কাজ করে যা তার স্বভাবেই মেলে না। অপরাধ জগতের মানুষ সেই মাদকের খরিদ্দার। কমলেশ বাবুর ক্ষেত্রে এই ড্রাগস কিন্তু ব্যবহার করা হয়েছিল। আপনি শিওর? 100%। এ ব্যাপারে সমস্ত রিপোর্ট আমাদের গোয়েন্দা দপ্তরের কাছে রয়েছে। তুমি যাওয়ার আগে একবার এসো, আমি সব রিপোর্ট বের করে রাখবো। থ্যাংক ইউ স্যার। আরে তুমি এভাবে কেন বলছো পান্না? এই সামান্য কাজটুকু তোমার জন্য করতে পারলে শুধু আমি কেন, আমাদের গোয়েন্দা দপ্তরও অত্যন্ত খুশি হবে। কমলেশ বাবু অকৃতদার ছিলেন, কোনো নেশাই তিনি করতেন না, আর প্রচণ্ড সংযমী ছিলেন। তাঁর এই অস্বাভাবিক মৃত্যু আজও গোয়েন্দা মহলকে বিচলিত করে তোলে। এটুকু তো আমাদের কর্তব্য। আজ তবে উঠি। হ্যাঁ, এসো, দেখা হচ্ছে। পান্না উঠে পড়ে। ততক্ষণে বিকেল হয়ে এসেছে। সূর্য অনেকটাই পশ্চিমে হেলেছে। আর দেরি না করে পান্না স্ট্র্যান্ড রোড ধরে হাওড়াগামী বাসে ফেয়ারলি গেটে এসে নামল। বিবিডি বাগ স্টেশনের রেলগেট পেরিয়ে ডান দিকে পার্কের কিছুটা অংশ রয়েছে। কংক্রিটের ফাঁকা চত্বর পেরিয়ে টিকিট কাউন্টার। টিকিট কেটে ভেতরে ঢুকে সোজা গঙ্গার ধারে বটবৃক্ষতলে সিমেন্ট বাঁধানো বেঞ্চের কাছে এলো। কুবলয় আর রুদ্রাক্ষী আগে থেকেই ওখানে অপেক্ষা করছে। পার্কের এই অংশটায় শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের ভিড়। তিনজন একটি বেঞ্চিতে বসে পড়ল। শুরু হলো ফার্ম হাউস সম্পর্কে আলোচনা। বলিস কি, সকালে মেল করলি আর 2 ঘন্টার মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট? অবাক কাণ্ড। অবাক তো আমিও। জরুরি তলব, ব্যাপারটা সন্দেহজনক মনে হচ্ছে না তোদের? আশ্চর্য লাগছে আমারও। এই নিয়ে কতবার চাকরি ছাড়লি আর ধরলি তার তো ইয়ত্তা নেই। তবে রুদ্রাক্ষী ঠিকই বলেছে, এরকম জরুরি তলব তো কখনো দেখিনি। গিয়ে দেখতে হচ্ছে ব্যাপারটা কি। সন্দেহজনক কিছু মনে হলেই ফোন করিস, আর প্রতিদিন একটা আপডেট জানাস। আমার কিন্তু ব্যাপারটা সুবিধাজনক মনে হচ্ছে না। ওরা কোনোভাবে জানতে পারেনি তো যে তুই কমলেশ সেনগুপ্তের ভাগ্নে, এবং আজও অনেক দিন আগে ঘটে যাওয়া ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া করছিস? সেটা হলেই ভালো। মানে? সেটা যদি সত্যি হয় তাহলে আমার সুবিধে হবে। বুঝলাম না। আরে গাধা, আমার ওপর ওদের যত সন্দেহ তীব্র হবে ওরা ততই সাবধান হওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে বলটা আমার কোর্টেই থাকবে। বুঝলাম, আর তোর লাইফ রিস্ক সঙ্গে সেটাও তো থাকছে। সেক্ষেত্রে তোরও সাবধানতা দরকার। খেলাটা তো সেখানেই জমবে, তাই না? মিলেনিয়াম পার্কের বটগাছের নিচে যে তিনজন উদ্যমী তরুণ তরুণী একটি বিশেষ রহস্যের অনুসন্ধানে মগ্ন, তারা সম্প্রতি ত্রিরত্ন গোয়েন্দা নামে বন্ধুমহলে বিশেষ পরিচিতি পেয়েছে। পান্না, হিরে, চুনি। পান্না সত্যসন্ধ সেন, হীরা রুদ্রাক্ষী আর চুনি কুবলয় বসু। তিনজনের বাবাই ছিলেন রাজ্য সরকারের উচ্চ আধিকারিক। আলিপুরের সরকারি আবাসনে পাশাপাশি ফ্ল্যাটে ওরা থেকেছে। ছোটবেলায় একসঙ্গে খেলাধুলো করে আড্ডা মেরে বড় হয়েছে। তিনজনই সমবয়সী। সত্যসন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করেছে। ছেলেবেলা থেকেই ভীষণ অনুসন্ধিৎসু সে। গোয়েন্দাগিরির প্রতি বিশেষ ঝোঁক ছিল বরাবর। মামা কমলেশ সেনগুপ্তর মৃত্যু রহস্য তার গোয়েন্দা হওয়ার নেশাকে আরও বাড়িয়ে দেয়। নতুন দিল্লির গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয় থেকে 2 বছরের ক্রিমিনোলজি কোর্স করে তাদের গল্ফ গ্রিন বাড়িতে প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলে বসেছে।
রুদ্রাক্ষী বেথুন কলেজ থেকে সমাজতত্ত্ব নিয়ে পড়েছে। এখন একটি স্কুলে শিক্ষকতা করে। কুবলয় প্রেসিডেন্সি থেকে পদার্থবিদ্যায় অনার্স করে সরকারি চাকরি করছে। লালবাজারে পুলিশ বিভাগে ওয়্যারলেস ডিপার্টমেন্টের সাব ইঞ্জিনিয়ার। ত্রিরত্নদের মধ্যে ঘণ্টাখানেক ফলপ্রসূ আলোচনা হলো। ইতিপূর্বে রাজ্য গোয়েন্দা বিভাগের সহযোগিতায় কয়েকটি ঘটনার রহস্য ভেদ করেছে এই ত্রিরত্ন। গোধূলির রঙে আকাশটা রাঙা হয়ে উঠেছে। চারিদিকের প্রকৃতির মধ্যে যেন অন্য এক মাদকতা। নীরবতা ভাঙল রুদ্রাক্ষী। তাহলে কবে যাবি ভাবছিস? অ্যাপ্লিকেশন পাঠানোর ঘণ্টাখানেকের মধ্যেই ওরা আমাকে ফোন করেছিল। আমি কালকের দিনটা সময় চেয়েছি, ভাবছি আজ রাতেই কনফার্ম করে দেবো। সেরকম হলে পরশুই রওনা হব। তাই কর, আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখবি। আমরা কিন্তু তোকে এ ব্যাপারে ফোন করব না। একদম নয়, প্রয়োজনে আমি যোগাযোগ করে নেব। তবে যখন যেটা বলবো সঙ্গে সঙ্গে করা যায়, এটা মনে রাখবি। একজন নিষ্কলঙ্ক মানুষের গায়ে কলঙ্কের দাগ লেপে দিয়ে হত্যা করাটা আমি একদম মেনে নিতে পারছি না। একটা কাজ কর, কাল একবার লালবাজারে নার্কোটিক ডিপার্টমেন্টে যেতে হবে। তোরা 2টো নাগাদ লালবাজারে আয়, আমি থাকবো। ওকে। শুরু হলো মিশন ফার্ম হাউস। ত্রিরত্ন লালবাজারের নার্কোটিক বিভাগের প্রধান অরিন্দম সান্যালের সঙ্গে দেখা করল। রাজ্য গোয়েন্দা দপ্তর লালবাজারের রেকর্ড রুমের থেকে পুরনো ফাইলপত্র ঘেঁটে কমলেশবাবুর কেসের কিছু নথিপত্র উদ্ধার করেছে। ডায়েরির ছেঁড়া গুটি কয়েক পাতা, কিছু চিরকুট আর একটি কাঠের সুদৃশ্য মেডেল। মেডেলটির দিকে চোখ পড়তেই রুদ্রাক্ষী বলল, আশ্চর্য তো, এরকম কাঠের মেডেল তো আগে কখনো দেখিনি। ঠিকই, আশ্চর্যই বটে। পৃথিবীতে কোথাও সচরাচর কাঠের মেডেল দেখাই যায় না। তবে 70-এর দশকে ভারতবর্ষের একটা কোম্পানি এই ধরনের কাঠের মেডেল, অলংকার আর বিভিন্ন ধরনের মূর্তির প্রচলন করে। দেশ বিদেশে এইসব সরঞ্জামের ব্যাপক চাহিদা ছিল সেই সময়। ফরেনসিক রিপোর্ট বলছে মেডেলটা লবণাক্ত জলের উদ্ভিদের কাঠ থেকে তৈরি। এই কাঠে মানব শরীরের ব্যথা নিবারণকারী বিশেষ ঔষধি গুণ রয়েছে। ডায়েরির ছেঁড়া পাতাগুলো খুঁটিয়ে দেখছিল পান্না। চিরকুটের দিকে নজর কুবলয়ের। এই তথ্যগুলো সংগ্রহ করে ওরা বেরিয়ে পড়ল। অরিন্দমবাবুও যে কোনো প্রয়োজনে ওদের সঙ্গে যোগাযোগ করতে বলে দিলেন। পান্না ক্যানিং থেকে ফার্ম হাউসের নিজস্ব লঞ্চ জলপরীতে সওয়ারি হয়ে ফ্রান্সিস আইল্যান্ডে এসে থামল। সঙ্গে রয়েছেন ফার্ম হাউসের কেয়ারটেকার সহদেব হালদার এবং জনা 5 কর্মচারী। একজন রোগা চেহারার লোক কাঠের জেটির ওপর দাঁড়িয়ে আছে ভ্যান রিকশায় নিয়ে যাওয়ার জন্য। জেটির উপরে 10-12 জন জেলে জাল শুকোচ্ছে। ফ্রান্সিস আইল্যান্ডে কয়েকটি জেলেদের বস্তি ছাড়া অন্য কোনো জনবসতি নেই। 17 শতাব্দীতে ক্লড রাসেল সুন্দরবনের কালেক্টর জেনারেল নিযুক্ত হন। তিনি লটদারি ব্যবস্থায় সবুজ বনভূমি ধ্বংস করে জনবসতি এবং চাষবাসের পত্তন করেন। 18 শতাব্দীতে স্কটল্যান্ডের অধিবাসী স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সুন্দরবনের কণ্টকাকীর্ণ জঙ্গল সাফ করার এবং নোনা জল প্রতিরোধে বাঁধ দেওয়ার জন্য বিহার রাজ্যের ছোটনাগপুর, রাঁচি, হাজারিবাগ থেকে সাঁওতাল, মুন্ডা, ভূমিজ, হো, সাবিঙা প্রভৃতি কঠোর শ্রমজীবী আদিবাসীদের নিযুক্ত করেন। এরা সুন্দরবন অঞ্চলের বুনো বা বনুয়া নামক বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী। হ্যামিল্টন সাহেবের বিশেষ বন্ধু সেন্ট ফ্রান্সিস একটি নির্জন দ্বীপের বনুয়া মৎস্যজীবী মানুষদের মধ্যে ধর্মপ্রচারের জন্য বসবাস শুরু করেন। তার নামেই এই দ্বীপ ফ্রান্সিস আইল্যান্ড। দ্বীপের কেন্দ্রস্থলে রয়েছে সাহেবের কাঠের বাংলো। বাংলোর অনতি দূরেই সম্পূর্ণ কাঠের তৈরি গির্জা। ব্রহ্মদেশ থেকে সেগুন কাঠ এনে চীনা মিস্ত্রি দিয়ে বাংলো এবং গির্জা তৈরি করা হয়েছিল। স্কটল্যান্ডে এই কাঠ ফায়ার প্রসেসিং করা হয়।
পোকামাকড়, আগুন এবং নোনা আবহাওয়া প্রতিরোধের জন্য। ঝড়, ঝঞ্ঝা, জলোচ্ছ্বাসের প্রতিকূলতার মধ্যেও সেগুলো আজও টিকে রয়েছে। সরু পিচের রাস্তা দিয়ে স্লথ গতিতে রিক্সা চলছে। সুন্দরবনের ভূমিপুত্র সহদেব হালদার সব কিছুর বিবরণ দিচ্ছেন পান্নার কাছে। পান্না দুপাশের ঘন সবুজ জঙ্গলের আদিম বন্যতা দুচোখ ভরে উপভোগ করছে। দূরে গির্জার চূড়া দেখা যাচ্ছে। গির্জায় নিয়মিত প্রার্থনা হয়। ফাদার ফুরাই মুন্ডা পরম যত্নে গির্জার তত্ত্বাবধান করেন। গির্জার একটু আগেই রিক্সা ডান দিকের রাস্তা ধরল। মিনিট 10 যাওয়ার পর চোখে পড়ল ফার্ম হাউসের বিশাল কাঠের গেট। গেটের ওপরে বড় বড় করে লেখা পাকড়াশি ফার্ম হাউস ও ভেষজ গবেষণা কেন্দ্র। দুজন সন্ডামার্কা প্রহরী গেট খুলে দিল। রিক্সাটি আরও 10 মিনিট এগিয়ে একটি 3তলা বাড়ির সামনে এসে থামল। বাড়ির সামনে একটি গোলাকৃতি চত্বর, রং বেরঙের ফুল পাতাবাহারে সজ্জিত, ইটের তৈরি বাড়ি, কিন্তু মাঝে মাঝে কাঠের কারুকার্য খিলান বাড়ির শোভা বৃদ্ধি করছে। চওড়া কাঠের সিঁড়ি 3তলা পর্যন্ত উঠে গিয়েছে। মাঝে মাঝে কাঠের তৈরি বিভিন্ন পশু পাখি ও মানুষের নিখুঁত মূর্তি বসানো। সিঁড়ি দিয়ে উপরে ওঠার মুখেই বড় মাপের 2টি রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। এত জীবন্ত, মনে হচ্ছে যেন এখনই হাদুম করে ঝাঁপিয়ে পড়বে। দোতলার একটি ঘরে পান্নার থাকার ব্যবস্থা হয়েছে। বেশ বড় ঘর। ঘরে সীমিত আসবাব, একটি ডাবল বেডের খাট, টি টেবিল, 2টি চেয়ার আর একটি কাঠের আলমারি। লম্বা বারান্দার শেষ প্রান্তে কমন বাথরুম। সহদেববাবু পান্নাকে ঘণ্টাখানেকের মধ্যে রিফ্রেশড হয়ে নিচে ম্যানেজারবাবুর অফিস ঘরে ঠিক 1টার সময় হাজির হতে বললেন। সিঁড়ির ডান দিকে বড় মাপের অফিস ঘর। ঘরের 4 দেওয়াল জুড়ে দেশ বিদেশের বিভিন্ন পশু পাখি, বিখ্যাত স্থাপত্য শোভা পাচ্ছে ফটোগ্রাফিতে। পান্না বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করল, ছবিগুলো কার তোলা? এই সব ছবি ফার্ম হাউসের মালিক, বিখ্যাত কৃষি ও ভেষজ বিজ্ঞানী ডক্টর রামসুন্দর পাকড়াশির নিজের হাতে তোলা। আই সি। কীরকম? আপনি শুনলে আশ্চর্য হবেন। আফ্রিকার বিখ্যাত মাসাই মারা জঙ্গলে দুর্ধর্ষ আদিবাসীদের সঙ্গে তিনি 1 মাস কাটিয়েছেন। বলেন কি? তবে আর বলছি কি। আরে ঘোষাল বাবু, আসুন আসুন, আলাপ করিয়ে দিই। ইনি হলেন ফার্ম হাউসের ম্যানেজার সুরময় ঘোষাল। নমস্কার, আমি সত্যসন্ধ সেন। নমস্কার। আজই জয়েন করেছে আমাদের এখানে। আপনার সহকারী হিসেবে কাজ করবে। ওয়েবসাইটে আপনার উদ্যান ও ভেষজ বিষয়ে ডিগ্রি দেখে সিলেকশন বোর্ড খুশি হয়েছে। তার উপর আপনি এমটেক ডিগ্রিধারী একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। ফার্ম হাউসের ম্যানেজমেন্টের ব্যাপারে আমাকে সাহায্য করবেন। বাকি সময়টা ল্যাবরেটরিতে জুনিয়র রিসার্চ স্কলারদের গবেষণার কাজে সাহায্য করবেন। চলুন আপনাকে সব কিছু ঘুরে একবার দেখিয়ে দিই। চলুন দেখা যাক। ম্যানেজারবাবু সদ্য নিযুক্ত সহকারী ম্যানেজারের সঙ্গে ফার্ম হাউসের ইউনিটগুলো পরিদর্শনে বের হলেন। সঙ্গী হলেন কেয়ারটেকার সহদেব হালদার। বিশাল এলাকা জুড়ে ফার্ম হাউসটি যেন অনন্ত মহাসাগরের মাঝখানে একখণ্ড স্বপ্নের দ্বীপ। 3 জন 3টি সাইকেলে চলেছেন। হেঁতাল, গেওয়া, গরান, বাইন, কেওড়া প্রভৃতি গাছের জঙ্গলের মধ্যে আঁকা বাঁকা সরু কংক্রিটের রাস্তা দিয়ে। অস্ট্রেলিয়ান গাভীর পশুশালা, লবণাম্বু ভেষজ উদ্ভিদের নার্সারি, হাইব্রিড নেপিয়ার ও প্যারা ঘাসের মাঠ এবং ফার্ম হাউসের ভেষজ কারখানা, সমস্ত ইউনিট ম্যানেজারবাবু পান্নাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। এই সব দেখতে দেখতে কখন যে বিকেল গড়িয়ে গেল বুঝতেই পারল না পান্না। ফার্ম হাউসের সৌর বাতিগুলো একে একে জ্বলে উঠেছে। এক মোহময়ী নিস্তব্ধতা যেন বিরাজ করছে চারদিকে। মাঝে মাঝে দুরাগত জীবজন্তুর অদ্ভুত ডাকের শব্দ কানে আসছে।
সমুদ্রের মোহনায় ছোট্ট একটা দ্বীপে এত সুন্দর একটা ফার্ম হাউস আছে তা পান্নার ধারণার বাইরে ছিল। সৌর আলোর আলো আধারির মধ্যে ফার্ম হাউসটি যেন দ্বীপান্তরবাসিনী কোনো রাজকন্যা। পান্না যেন তাকে নিষ্ঠুর দৈত্যের কবল থেকে উদ্ধার করতে এসেছে। এক নিমেষে রূপকথার জগতে ডুবে যায় পান্না। হঠাৎ সম্বিত ফেরে সহদেববাবুর ডাকে। স্যার, নিচে খাবার ঘরে ম্যানেজার বাবু আপনার জন্য অপেক্ষা করছেন। ও আচ্ছা, চলো। পান্না ধীর পায়ে খাবার টেবিলে এসে বসে, একটু যেন অন্যমনস্ক। এই প্রথম একটা রহস্য উদ্ঘাটনের জন্যই যেন সে এই চাকরিতে জয়েন করেছে। অন্য অনেক রহস্য অভিযানের সঙ্গী ছিল রুদ্রাক্ষী আর চুনি। আজ তারা ওর সঙ্গে নেই, তাই খানিকটা একলা লাগছিল। চমক ভাঙে সুরময় বাবুর কথায়। খান, ভালো লাগছে না এখানে নাকি? না তো, বেশ লাগছে। আচ্ছা, ওই ওপরে মানে 3 তলায় কারা থাকে? 3 তলায় ল্যাবরেটরি, 10 জন টেকনিশিয়ান রয়েছে। তাছাড়া 5 জন জুনিয়র রিসার্চ স্কলার সুন্দরবনের ভেষজ উদ্ভিদ নিয়ে গবেষণা করছেন। এদের নিয়েই আপনাকে ল্যাবরেটরি সামলাতে হবে। ও আচ্ছা, একবার যাওয়া যায়? এখন অনেক রাত হয়েছে। খেয়ে দিয়ে আজ ঘরে গিয়ে শুয়ে পড়ুন, কাল দেখা হবে। গুড নাইট। ঘোষালবাবু অফিস ঘরে ঢুকে গেলেন। সকালে ঠিক 10টায় অফিস ঘরে প্রবেশ করেই পান্না দেখতে পেল হালকা নীল জিন্স আর সাদা গেঞ্জি পরা বছর 25-এর একটি সুন্দরী মেয়ে সোফায় বসে স্মার্টফোনে কিছু একটা করছে। পান্নাকে দেখেই মেয়েটি উঠে দাঁড়ালো। গুড মর্নিং স্যার, আই এম রূপসা মিত্র, জুনিয়র রিসার্চ স্কলার। ও আচ্ছা, নাইস টু মিট ইউ। দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। পান্না সহাস্যে এই মেয়েটির সাথে করমর্দন করল। রূপসা বসল, মুখোমুখি পান্না। তারপর কেমন লাগছে স্যার আপনার জায়গাটা? প্রাকৃতিক পরিবেশের দিক থেকে অসাধারণ, তবে মানুষগুলো কেমন এখনো বুঝে উঠতে পারিনি। ওটা বুঝতে তো একটু সময় লাগে। তা যা বলেছেন। তা আপনি কতদিন এখানে? তা হলো প্রায় বছরখানেক। কোথা থেকে পাস আউট? আমি যাদবপুর থেকে কেমিস্ট্রি নিয়ে মাস্টার্স করার পর হঠাৎই ঠিক করলাম যে ভারতীয় ভেষজ উদ্ভিদ যেগুলো হয় সমুদ্রের নিচে, সেগুলো নিয়ে রিসার্চ করব, বা বলতে পারেন সমুদ্রকূলের ভেষজ নিয়ে রিসার্চ করব। সেই সূত্রেই এখানে আসা। এইসব করতে করতেই এই ফার্ম হাউসের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছে। বাড়ি কি যাদবপুরেই? হ্যাঁ, তবে গোসাবাতেও আমাদের একটা বাড়ি আছে। তাহলে এখানকার মাটি আপনার খুব চেনা। আমার মতো একেবারে হতভাগ্য নন আপনি। নতুন জায়গা, কিছুই চিনি না, জানি না, সেদিক থেকে আপনি খুব লাকি বলতে হয়। তা বলতে পারেন। কলকাতায় জন্ম হলেও সুন্দরবনের লবণাক্ত মাটির সঙ্গে আমার একটা আত্মিক যোগ রয়েছে। সুন্দরবনের মানে এই গোসাবা অঞ্চলের আসল রূপকারকে জানেন? কে? স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব এবং তার স্ত্রী লেডি মার্গারেট। সুন্দরবনের সাধারণ মানুষের কথা ভেবে গোসাবাতেও একটি কৃষি সমবায় সমিতি গঠন করেন। এই সমিতির রেজিস্ট্রার ছিলেন বিখ্যাত সমাজদরদী যামিনী ভূষণ মিত্র। যামিনী ভূষণ মিত্র নামটা খুব চেনা চেনা লাগছে। আমার দাদু, মানে আমার মায়ের বাবা। আই সি। এমন সময় সহদেববাবু এসে ঘরে ঢুকলেন। চলুন স্যার, 3 তলায় একবার ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। সহদেববাবু দুজনকে নিয়ে 3 তলায় ল্যাবরেটরিতে এলেন। পান্না রূপসার কাছ থেকেই জানল প্রতি মাসের 15 তারিখে ডক্টর রামসুন্দর পাকড়াশি আমেরিকার ফ্লোরিডা থেকে ফার্ম হাউসে আসেন তার রিসার্চ টিম নিয়ে। 3 তলার উত্তর দিকের কোণের ঘরটি তার পার্সোনাল রিসার্চ রুম। ওখানে কারও প্রবেশাধিকার নেই। 2 সপ্তাহ অনেক আনন্দ আর অজানা অভিজ্ঞতায় কেটে গেল ফার্ম হাউসের সুখময় দিনগুলো। রূপসার সাথে রিসার্চের বিষয় ছাড়াও রাজনীতি, সমাজ দর্শন,
অধ্যাত্মবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রূপসার সমস্ত দিকেই গভীর পাণ্ডিত্য। পান্নার মনকে ছাপিয়ে গেছে রূপসা। ওর কথা ভাবতেও ভালো লাগে পান্নার। পান্নার 30-এর যৌবনে একরাশ মুগ্ধতা, সুগন্ধে ভরে যায় হৃদয়ের ঘর। কিন্তু হৃদয়ের এই আবেগ সামলে পান্নাকে অনেক কিছুই জানতে হবে রূপসার কাছ থেকে। মনে মনে ভাবে পান্না, প্রাথমিক তদন্তটা এখান থেকেই শুরু করা যাক। তাই আজ ফার্ম হাউসের বাইরে একটু নির্জনে নদীর ধারে পান্না এসেছে রূপসার সঙ্গে দেখা করতে। আমি কি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারি? হঠাৎ এ প্রশ্ন? কারণ আছে। ফার্ম হাউস সম্পর্কে আমার কিছু জানার আছে আপনার কাছে। আচ্ছা বলুন, কি জানতে চান? আমি যতটুকু জানি আপনাকে নিশ্চয়ই বলবো, কিন্তু তার জন্য একেবারে ফার্ম হাউসের বাইরে তলব? প্রয়োজন আছে। আমি চাই না আমার এই কৌতূহলটা অন্য কারো নজরে পড়ুক। আচ্ছা বেশ, বলুন, কথা দিচ্ছি কেউ জানবে না। থ্যাঙ্কস। আচ্ছা, ডক্টর পাকরাশি মানুষটা কেমন? আমার তো বেশ সন্দেহজনক মনে হয়। কীরকম? দেখুন, খুব বেশি ডিটেল আমি বলতে পারবো না। বেশিরভাগ সময়টা উনি ফার্ম হাউসের বাইরে থাকেন, তবে যে কটা দিন ফার্ম হাউসে থাকেন নিজস্ব ল্যাবরেটরিতে টিমের বিজ্ঞানীদের সঙ্গেই কাটান। লক্ষ্য করেছি জানেন, এই দিনগুলো ফার্মের সমস্ত কর্মীরাই না ব্যতিব্যস্ত থাকে। এর কারণ? কারণ লবণাম্ব উদ্ভিদের ভেষজ রস দিয়ে যে ওষুধটা তৈরি হয় ফার্মের ল্যাবরেটরিতে, সেগুলো ভারতের বিভিন্ন অঞ্চলে তখনই পাঠানো হয়। স্পেশাল অ্যাম্পুলগুলো বাক্সবন্দি হয়ে বিদেশে পাঠানো হয় ডক্টর পাকরাশির সঙ্গে জাহাজে করে। সাধারণত কোন ধরনের উদ্ভিদ রিসার্চের কাজে লাগানো হয় আপনি জানেন? যে ভেষজ উদ্ভিদ বিশেষভাবে রিসার্চের কাজে লাগানো হয়, এই যেমন ধরুন কেওড়া, পানলতা, খরগোশ, নাকফনা ইত্যাদি। এই রকম করে প্রায় 20টা প্রজাতির উদ্ভিদ পেশির উদ্দীপক বা ব্যথা নিরাময়ের বিশেষ কাজ করে, বুঝেছেন? নামগুলো নোটবুকে লিখে রাখল পান্না। সন্ধ্যা ঘনিয়ে এসেছে নদীর ধারে। পান্না আর দেরি না করে রূপসাকে বলল, চলুন এবার ফেরা যাক। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? ডক্টর পাকরাশি সম্বন্ধে আপনার এত কৌতূহল কেন? অবশ্য আপনার বলতে যদি আপত্তি থাকে তাহলে বলতে হবে না, থাক। এমন সময় পান্নার ফোন বেজে ওঠে। এক্সকিউজ মি, ফোনটা একটু রিসিভ করছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বল। কতদূর এগোলি? কিছু বুঝতে পারছিস? তোরা তৈরি থাকিস, যে কোনো মুহূর্তে আমি ফোন করতে পারি। আর শোন, লালবাজারে অরিন্দম বাবুর সঙ্গে যোগাযোগ রাখবি। কোনো রকম তথ্য পেলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবি। এই শোন না, তোকে কেউ সন্দেহ করছে না তো? আই মিন, তোর উদ্দেশ্যে কেউ ধরে ফেলেনি তো? আমরা কিন্তু খুব চিন্তায় আছি। আরে না, ওসব নিয়ে ভাবিস না, আমি সাবধানেই আছি। এনিওয়ে, আমি রাখছি, পরে কথা হবে। ফোনটা কেটে দিতেই পান্না লক্ষ্য করে রূপসা অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে আছে। সত্যি করে বলুন তো আপনি কে? যদি খুব ভুল না করি, আপনি সেই ত্রিরত্ন গোয়েন্দাদের একজন নন তো? বলে আপত্তি আছে? পান্না হিরে চুনি। আপনি পান্না একটু আগেই বলেছেন আমাকে। ঠিকই ধরেছেন। পোশাকি নাম সত্যসন্ধ সেন। এইবার বুঝতে পেরেছি পাকরাশি সম্পর্কে কেন আপনার এত আগ্রহ। কেন? এই জন্য, যে অনুসন্ধানে আপনি এখানে এসেছেন তাতে যে পাকরাশি আপনার সন্দেহের তালিকার বাইরে নন এটা স্পষ্ট। যদিও জানি না আমি কিসের তদন্ত আপনি করছেন। একটি নারকীয় হত্যার। কে খুন করেছে? কাকে? কে খুন করেছে তা এখনো স্পষ্ট নয়, তবে যিনি খুন হয়েছেন তিনি আমার মামা। হয়তো নাম শুনে থাকবেন, দুধে গোয়েন্দা কমলেশ সেনগুপ্ত। ও আই সি, কমলেশ সেনগুপ্ত আপনার মামা, যিনিও ড্রাগস পাচারকারীদের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে খুন হন।
এবং তার সম্পর্কে একটা নারী ঘটিত বদনামও রটানো হয়। হ্যাঁ, সেই সত্য আমাকে খুঁজে বার করতেই হবে, কারণ মামা ওরকম মানুষ ছিলেন না। চলুন এগোনো যাক। রূপসা, একটা কথা মনে রাখবেন, আপনি কিচ্ছু শোনেননি, আপনি কিচ্ছু জানেন না, মনে থাকবে? হুম, থাকবে। আপনাকে সাহায্য করতে পারলে আমি কিন্তু খুব খুশি হব। দুদিন আগে এক রোমহর্ষক অভিজ্ঞতার মুখোমুখি হল রূপসা আর পান্না। সাইকেল নিয়ে ওরা ফার্ম হাউসের নার্সারি অঞ্চলটা ঘুরে ঘুরে দেখছিল। ঘুরতে ঘুরতে দক্ষিণ পূর্ব দিকে সমুদ্রের খাঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সাইনবোর্ড চোখে পড়ল, বিপজ্জনক অঞ্চল, সামনে এগোনো নিষেধ। চারিদিকে হেঁতালের বন, বাঘেরা হেঁতালের ঝোপে ডেরা বাঁধতে পছন্দ করে। তবে কি এই অঞ্চলে বাঘের ভয় আছে? তাই এই সতর্কবাণী। কিন্তু নজরে পড়ল হেঁতালের মূলে দুটো ডিঙি বাঁধা, সঙ্গে লগি। হেঁতাল বনের ফাঁক দিয়ে সরু জলরেখা দেখা যাচ্ছে। এই পথে নিয়মিত ডিঙিতে যাতায়াত হয়, এটা স্পষ্ট। মাথায় জেদ চেপে বসল পান্নার। ওরা দুজনে ডিঙিতে চড়ে জলরেখা ধরে এগিয়ে চলল লগি টেনে টেনে। কিছু দূর এগোতেই কানে এলো হিস হিস শব্দ। প্রাগৈতিহাসিক সরীসৃপদের মিলিত ভয়ঙ্কর শব্দ যেন। ভয়ে গা হিম হয়ে এলো রূপসার। সে ভয়ে পান্নার হাত চেপে ধরল। পান্না রূপসার দিকে চাইল। ভয়ে ও লজ্জায় আড়ষ্ট এক নারী যেন আশ্রয় খুঁজছে পান্নার কাছে। পান্না মুগ্ধ হয়ে তাকিয়েছিল রূপসার দিকে। হঠাৎ রূপসা আতঙ্কিত হয়ে বলে উঠল, ওই দেখো সত্য, ও দেখো কি ভয়ঙ্কর। 50 ফুট দূরে ওরা দেখল সেই ভয়ঙ্কর দৃশ্য। জলের মধ্যে লোহার জালের গোলাকৃতি বিশাল ঘর। অসংখ্য বিষধর সাপ কিলবিল করছে জালের মধ্যে। এক ভয়ার্ত পরিবেশের সৃষ্টি করেছে চারপাশে। ততক্ষণে আরও ঘনিষ্ঠ হয়ে রূপসা পান্নাকে জড়িয়ে ধরেছে। এতক্ষণে যেন সম্বিত ফিরে পেল রূপসা। লজ্জায় সন্ধ্যাকাশের মতোই আরক্ত হয়ে উঠেছে রূপসার মুখ। আড়ষ্টভাবে সে বলল, সরি। পান্না মৃদু হাসল। তারপর মোবাইল বের করে ছবি তুলতে তুলতে বলল, সরি কেন? ভালোবাসায় কোনো অপরাধ নেই। লজ্জায় আরক্ত মুখ নত করল রূপসা। অস্তগামী সূর্যের লাল আভায় মোবাইলে ছবি তুলে রাখল পান্না। তারপর তাড়াতাড়ি ফিরে এলো আগের জায়গায়। ডিঙিটি আগের মতো যথাস্থানে বেঁধে দ্রুত ফার্ম হাউসে ফিরে এলো তারা। সেই রাতেই হোয়াটসঅ্যাপে হিরে চুনিকে ছবিটি পাঠিয়ে দিল ফার্ম হাউসের যাবতীয় তথ্য সমেত। 15 তারিখে ডক্টর পাকরাশি সদল বলে ফার্ম হাউসে উপস্থিত হলেন। পান্না পুরো মাত্রায় সতর্ক। ডক্টর পাকরাশি ও তার টিমের লোকজনের কাজকর্ম সম্পর্কে সব সময় সজাগ থাকতে হচ্ছে। পান্না খেয়াল করছে প্রতি রাতে 5-6 জন লোক কিছু যন্ত্রপাতি নিয়ে দক্ষিণ পূর্বে হেঁতাল বনের দিকে চলে যায়। কয়েক ঘন্টা পরে সবাই ফিরে আসে। প্রতি রাতেই পান্না ওদের অনুসরণ করে আবার ফিরে এসেছে ফার্ম হাউসে। ব্যাপারটা যে সন্দেহজনক এটা বুঝতে বাকি রইল না পান্নার। আবার ডক্টর পাকরাশি দিন রাত নিজের ল্যাবে ব্যস্ত থাকেন। খাবার টেবিলে ছাড়া তাকে দেখাই যায় না। সারাদিন বিভিন্ন কোম্পানির কাস্টমারেরা আসছে যাচ্ছে। বড় বড় ড্রাম ভর্তি ভেষজ রস তারা নিয়ে যাচ্ছে। ডক্টর পাকরাশি যে বিশেষ ভেষজের অ্যাম্পুলগুলো সঙ্গে নিয়ে যাবেন সেগুলো স্পেশাল প্যাকিং করা হচ্ছে। আর এই নজরদারির পুরো ব্যাপারটাতে রূপসা সবসময় তাকে সাহায্য করে চলেছে। আমি নিশ্চিত রূপসা, ডক্টর পাকরাশির ল্যাবে রহস্যজনক কিছু একটা ব্যাপার রয়েছে।
ডক্টর পাকরাশির পার্সোনাল ল্যাবের ডুপ্লিকেট চাবি যে করেই হোক জোগাড় করতে হবে। ল্যাবে অনেক গোপন সূত্র মিলতে পারে। কিন্তু কাজটা কঠিন। চাবি কখনো হাতছাড়া করেন না তিনি। জানি, কিন্তু তার কোনো অসতর্ক মুহূর্তে কাজটি করতে হবে। কিন্তু ও হ্যাঁ, মনে পড়েছে। কি? একমাত্র খাবার টেবিলে খেতে বসে ডক্টর পাকরাশি চাবিটা টেবিলের ওপরে রাখেন। আমি অনেক দিন লক্ষ্য করেছি। রিয়েলি? আজ রাতে একবার চেষ্টা করে দেখতে পারো। যে করেই হোক আজ রাতে আমাকে এই কাজটা করতেই হবে। সুযোগটা এসেই গেল। খাবার টেবিলে ডক্টর পাকরাশির পাশেই সে রাতে ডিনার টেবিলে বসেছিল পান্না। উল্টো দিকের চেয়ারে রূপসা। যথারীতি ডক্টর পাকরাশি টেবিলের ওপর চাবিটাকে রেখে বেসিনে হাত ধুতে গেলেন। খুব দ্রুত সবার অলক্ষ্যে চাবিটা নিয়ে পান্না অন্য বেসিনের সামনে গিয়ে দাঁড়াল। বেসিনের সাবানের উপর চাবির ছাপ নিয়ে নিল পান্না। তারপর আবার যথারীতি নিজের জায়গায় এসে বসল। চাবিটাকে নির্দিষ্ট স্থানে টেবিলের উপর রেখে দিল সে। পাকরাশি এসে বসলেন একটু পরে। খেতে খেতে পান্নাকে বললেন, কেমন লাগছে এখানে এসে? ভালোই তো, বেশ লাগছে, বিশেষ করে এখানকার পরিবেশ। আপনার তো দুর্দান্ত একাডেমিক ক্যারিয়ার মশাই। আই লাইক ইট। আপনাকে আমরা মিস করতে চাইনি, তাই খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট দিলাম। থ্যাংক ইউ স্যার, ইটস মাই প্লেজার। খেতে খেতে পান্না ডক্টর পাকরাশিকে খুব ভালো করে নিরীক্ষণ করছিল। ডক্টর পাকরাশির শরীরের গড়নের সঙ্গে মুখমণ্ডলের আকৃতির একটা ফারাক লক্ষ্য করছিল পান্না। কোথাও যেন একটা গড়মিল মনে হচ্ছে পান্নার। আচমকাই ডক্টর পাকরাশি পান্নাকে জিজ্ঞেস করলেন, আপনার কাজকর্ম কেমন চলছে? কোনো অসুবিধে হলে মিস রূপসাকে বলবেন। অসুবিধে কিছু নেই, তবে আপনার ল্যাবটা আমার দেখার খুব ইচ্ছা। অযথা কৌতূহল আমি পছন্দ করি না মিস্টার সেন। নিজের কাজটা মন দিয়ে করুন। বলেই খাওয়া শেষ করে চাবিটা পকেটে পুরে উঠে দাঁড়ালেন ডক্টর পাকরাশি। রূপসা হতভম্ব হয়ে গেল পাকরাশির ওই কঠোর বাক্যে। পাকরাশি ওদের দুজনের দিকে তাকিয়ে বললেন, সপ্তাহ খানেকের জন্য আমি একটু মুম্বাই যাচ্ছি, আপনারা একটু এদিকটা সামলে নেবেন। ওকে, গুড নাইট। পান্নার ততক্ষণে খাওয়া শেষ হয়ে গেছে। ডক্টর পাকরাশি পেছন ফিরে দু এক পা এগোতেই পান্না বলে উঠল, স্যার। বলুন। মে আই টেক আ সেলফি উইথ ইউ? অফকোর্স, ওয়াই নট, প্লিজ কাম। পান্না উঠে যেতেই রূপসা বলল, আপনারা দাঁড়ান না, আমি তুলে দিচ্ছি। রূপসা মোবাইল বের করে পরপর বেশ কয়েকটা ছবি তুলে নিল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। থ্যাঙ্কস, সি ইউ বলেই বেরিয়ে গেলেন ডক্টর পাকরাশি। আচ্ছা, কি ব্যাপার বলো তো সত্য? হঠাৎ পাকরাশির সঙ্গে ছবি তোলার শখ হলো? দরকার আছে ম্যাডাম, আমার আশঙ্কা যদি সত্যি হয়। এনিওয়ে, পাকরাশি মুম্বাইয়ের উদ্দেশ্যে কাল পাড়ি দেবে, তাই না? উনি বেরিয়ে গেলেই তুমি কাল একবার কলকাতা যেতে পারবে? দরকার থাকলে তো যেতেই হবে। খুব দরকার। তুমি গিয়ে সোজা রুদ্রাক্ষীর সঙ্গে দেখা করবে। রুদ্রাক্ষী মানে হিরে? হ্যাঁ, লোকে আমাদের তাই বলে। পান্না, হিরে, চুনি। চুনিকে তা নিশ্চয়ই আর বুঝতে বাকি নেই। কুবলয়, তাই তো? হ্যাঁ, ওই কুবলয়কে ডেকে নেবে। তারপর তোমাদের কাজ হলো প্রথমে সাবানের ছাপ দিয়ে ডুপ্লিকেট চাবিটা তৈরি করা, আর দ্বিতীয় কাজ হলো আমার মোবাইলে তোলা ছবিটা নিয়ে লালবাজারে গিয়ে ডক্টর পাকরাশির ছবিটা অরিন্দমবাবুকে দিয়ে ফরেন্সিকে পাঠানো। আমি সবাইকে ফোন করে দিচ্ছি যে তুমি যাচ্ছ, ওকে? পান্নাকে বেশ চিন্তিত মনে হয়। সে আপন মনে বিড়বিড় করতে থাকে, কেন ডক্টর পাকরাশির চেহারার সঙ্গে মুখের কোনো মিল নেই? কেন? কি হতে পারে? এই, কি বিড়বিড় করছো তখন থেকে? কি গো? একটা জটিল ধাঁধা। তুমি দেরি না করে কালই বেরিয়ে পড়ো। তুমি ফিরলে আমি যাব। যাও যাও, গিয়ে শুয়ে পড়ো। গুড নাইট। রূপসা চলে যাবার পরেও অনেকক্ষণ একভাবে ডাইনিং হলে বসে রইল পান্না। তারপর নিজের রুমে ফিরে এসেও সারা রাত প্রায় জেগেই রইল।
চেহারা আর মুখের আকৃতির গড়মিলটা ভাবাচ্ছে পান্নাকে। কিছুতেই দু চোখের পাতা এক করতে দিচ্ছে না। ডক্টর পাকড়াশি সপ্তাহখানেকের জন্য মুম্বাই গেলেন বিশেষ কাজে। রূপসা কলকাতায় এসেই দেখা করল রুদ্রাক্ষীর সঙ্গে। চলে এলো কুবলয়ও। তিনজনে মিলে পান্নার নির্দেশ মতো সাবানের ছাপ থেকে ডুপ্লিকেট চাবি তৈরি করে আনল। এরপর ওরা এলো লালবাজারে। পান্নার নির্দেশ মতো দেখা করল অরিন্দমবাবুর সঙ্গে। অরিন্দম সান্যালকে ফোনে সব বলে রেখেছিল পান্না। তাই ওরা ঢুকতেই অরিন্দম বললেন, ছবিগুলো এনেছো? রূপসা মোবাইলে তোলা ছবিগুলোর প্রিন্ট আউট ব্যাগ থেকে বের করে তুলে দিল অরিন্দমবাবুর হাতে। ওরা কিছুই বুঝতে পারছিল না। অরিন্দমবাবু বলেই ফেলল, এ থেকে কতটা কি উদ্ধার করতে পারবো জানি না, তবে ফরেন্সিকে যাবে ছবিগুলো। অনেক দিন আগের ঘটনা। দেখে তো ডক্টর পাকড়াশি বলেই মনে হচ্ছে, বাট পান্না থিংস হি ইজ ডিসগাইজড অ্যাজ অ্যানাদার ম্যান। অন্তত তোমাদের বন্ধু তো সেরকমই মনে করছে। পান্নার অনুমান কিন্তু খুবই কম ভুল হয়। সেদিন ডাইনিং রুমে পান্না যেভাবে ডক্টর পাকড়াশিকে অবজার্ভ করছিল, তাতে কিন্তু আমারও মনে হয়েছিল যে ও গভীরভাবে কিছু একটা ভাবছে। আর ঠিক তারপরেই ও হঠাৎ পাকড়াশির সঙ্গে ছবি তুলতে চাইল। আমি একটু অবাকই হয়েছিলাম হঠাৎ করে ওর এমন আচরণ দেখে। এখনো পর্যন্ত পান্নার প্রেডিকশানে খুব একটা ভুল হয়নি স্যার। আপনি একটু ভালো করে ব্যাপারটা দেখুন স্যার। দেখতে হুবহু ডক্টর পাকড়াশির মতো মনে হলেও ছবিটাকে খুব ভালো করে অ্যানালিসিস করলে হয়তো বোঝা যেতে পারে উনি কোনো স্কিন মাস্ক ব্যবহার করে ঘুরে ফিরে বেড়াচ্ছেন কিনা। তাই যদি হয় তাহলে আসল পাকড়াশি কোথায়? আপনি ঠিকই বলেছেন, কিন্তু সবার আগে কনফার্ম হওয়া দরকার পান্নার অনুমান ঠিক কিনা। সে তো নিশ্চয়। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, তবে এটুকু আশ্বস্ত করতে পারি এর একটা হদিশ তোমরা নিশ্চয়ই পাবে। বেস্ট অফ লাক। তোমরা এগোও, আমি এদিকটা দেখছি। থ্যাংক ইউ স্যার। সেদিনের মতো ওরা লালবাজার থেকে বেরিয়ে এলো। রূপসা ফিরে গেল ফার্ম হাউসে। গিয়েই সে চাবিটা তুলে দিল পান্নার হাতে। সেদিন রাত 12টার পর ফার্ম হাউসের সবাই নিদ্রামগ্ন। পান্না অতি সন্তর্পণে 3 তলায় ডক্টর পাকড়াশির ল্যাবের সামনে এলো। চোখে নাইট ভিশন চশমা, চারিদিক স্পষ্ট দেখতে পাচ্ছে। হাতে ছোট্ট টর্চও রয়েছে। তালা খুলে ভেতরে ঢুকল। গবেষণার সরঞ্জামে ঘর ঠাসা। বড় বড় কাচের জারে বাদামি বর্ণের লিকুইড ভর্তি। এগুলো কোবরার তীব্র বিষ। ভেষজ রসের সাথে অল্প পরিমাণ এই বিষের মিশ্রণে ডক্টর পাকড়াশি এক বিশেষ ধরনের নেশার ড্রাগস তৈরি করেছেন। তাহলে এই সেই ড্রাগস যা ল্যাটিন আমেরিকা ও আফ্রিকান দেশগুলোতে পাচার করা হয়। আরও নিশ্চিত হতে হবে। টেবিলের উপর ছড়ানো ছিটানো কাগজপত্র, কিছু আফ্রিকান কোম্পানির রিসিভড নোট। ড্রয়ারটা টেনে খুলতেই পান্না দেখল মেকআপের নানা সরঞ্জাম। যা সন্দেহ করেছিল পান্না ঠিক তাই। দুটি কাচের শোকেসে কিছু কাঠের মেডেল শোভা পাচ্ছে। কিছু কাগজপত্র, কয়েকটি ভেষজ অ্যাম্পুল এবং কয়েকটি মেডেল পকেটে রাখল সে। তারপর খুব সাবধানে বেরিয়ে এলো পাকড়াশির ল্যাব থেকে। সকালে ঘুম থেকে উঠে পান্না বাইরের লনে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে ম্যানেজার বাবুকে বলল, সুরময় বাবু, আমাকে একটু বিশেষ কাজে কাল বাড়ি যেতে হবে। পরশু ফিরব। এ 2 দিন আমাকে একটু ছাড়তে হবে। সে কি, পাকড়াশি স্যার তো আপনাকে আর রূপসা দেবীকে দায়িত্ব দিয়ে গেলেন এদিকটা সামলাতে। আমি আপনাকে এখন কি করে ছাড়ি? এমন সময় রূপসা এসে লনে দাঁড়ালো চায়ের কাপ হাতে। এই তো রূপসা দেবী, আপনিও এসে গেছেন। আসলে মিস্টার সেন 2 দিনের জন্য একটু কলকাতা যেতে চাইছেন বাড়ির কাজে।
আপনি একা এদিকটা সামলে নিতে পারবেন? কেন, আপনি তো আছেন। আপনি না হয় আমাকে একটু সাহায্য করবেন না? ঠিক আছে মিস্টার সেন, আপনি ঘুরে আসুন। রূপসা দেবী আছেন, আমি আছি, ও ঠিক একভাবে ম্যানেজ করে নেব। মাত্র তো একটা দিনের ব্যাপার, আপনি যান। পরের দিনই কলকাতায় এসে হীরা চুনিকে নিয়ে লালবাজারে এলো পান্না। নার্কোটিক বিভাগে ফার্ম হাউসের স্যাম্পেলগুলো জমা দিল। পরীক্ষায় দেখা গেল লালবাজারের সংগৃহীত স্যাম্পেলগুলোর সাথে এই স্যাম্পেলগুলোর হুবহু মিল। আমি নিশ্চিত পান্না, আফ্রিকান দেশগুলোতে পাচার হওয়া নার্কোটিক ড্রাগস ডক্টর পাকরাশির ফার্ম হাউস থেকেই তৈরি হয়। কাজেই তোমার মিশন ফার্ম হাউস কিন্তু সফল হওয়ার মুখে। এখন শুধু ডক্টর পাকরাশিকে হাতে নাতে ধরতে হবে। এ ব্যাপারে গোসাবা থানায় আমি ইনফর্ম করে দিচ্ছি। উপকূলভাগে পুলিশি পাহারাও যাতে জোরদার হয় তাও বলে দিচ্ছি। থ্যাঙ্কস। কিন্তু ডক্টর পাকরাশির ছবিগুলো থেকে কিছু উদ্ধার করা গেল? ওই ছবি থেকে ওটা ওভাবে নিশ্চিত করা সম্ভব নয়। তোমার অনুমান সত্যও হতে পারে, আবার নাও হতে পারে। যতক্ষণ না অপরাধী হাতের মধ্যে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের সন্দেহের কুয়াশার মধ্যেই থাকতে হবে। আগে দরকার ডক্টর পাকরাশিকে গ্রেপ্তার করা। এটা তো প্রমাণিত যে ওই ড্রাগসগুলো ওই ফার্ম হাউস থেকেই তৈরি হয়। ডক্টর পাকরাশিকে গ্রেপ্তার করার পক্ষে এই প্রমাণটুকু কি যথেষ্ট নয়? তা ঠিক। তাহলে আর দেরি কেন? ধরে ফেলো, সব সত্য বেরিয়ে আসবে। ওরা আর দেরি না করে বিদায় নিল অরিন্দম বাবুর কাছ থেকে। রাস্তায় নেমে পান্না বলল, শোন চুনি, তুই কাল সোজা চলে যাবি গোসাবার কোস্টাল এরিয়ায়। তোর সঙ্গে কোস্টাল এরিয়ার সিকিউরিটি ফোর্স কেউ না কেউ থাকবে। আর রুদ্রাক্ষী, তুই গোসাবা থানার ইন্সপেক্টর মিস্টার বর্মনের সঙ্গে চলে আসবি ফার্ম হাউসে। ওদের সবাইকে বলা থাকবে, কোনো অসুবিধা হবে না। ওকে? ওকে। পরের দিন ফার্ম হাউসে ফিরে পান্না দেখল ডক্টর পাকরাশি মুম্বাই থেকে আগেই ফিরে এসেছেন। তার টিমের লোকজন জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার আয়োজন করছে। যেভাবেই হোক ডক্টর পাকরাশিকে আটকাতে হবে। রওনা হবার জন্য গাড়ির ভেতরে বসে আছেন ডক্টর পাকরাশি। জিনিসপত্র সব তোলা হচ্ছে গাড়িতে। না, আর দেরি নয়। পান্না এগিয়ে গেল গাড়ির কাছে। প্যান্টের পকেট থেকে রিভলভার বের করে ডক্টর পাকরাশির দিকে তাক করে পান্না বলল, বেরিয়ে আসুন ডক্টর পাকরাশি, পালাবার চেষ্টা করবেন না, পুলিশ দ্বীপটাকে ঘিরে ফেলেছে। পান্নার কথা শেষ হতে না হতেই একটি কঠিন বস্তু তড়িৎ গতিতে পান্নার কপালে এসে আঘাত করল। জ্ঞান হারিয়ে পান্না মাটিতে লুটিয়ে পড়ল। খুব দ্রুত গাড়ি চালিয়ে বেরিয়ে গেল পাকরাশি। যখন জ্ঞান ফিরল, সে দেখল রূপসা তার মাথার কাছে বসে আছে, কপালে ব্যান্ডেজ বাঁধা। ফার্মের সবাই উদ্বিগ্ন চোখে তাকে ঘিরে ধরে রয়েছে। গোসাবা থানার ইন্সপেক্টর শ্যামল দত্ত, রুদ্রাক্ষী, কয়েকজন কনস্টেবল তাকিয়ে আছে পান্নার দিকে। এই সময় শ্যামলবাবুর ফোনটা বেজে উঠল। হ্যালো, ইন্সপেক্টর শ্যামল দত্ত স্পিকিং। ফোনের ওপার থেকে কণ্ঠস্বর ভেসে আসে। আমি কোস্টাল এরিয়ার র অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অভিনন্দন মিত্র বলছি। হ্যাঁ বলুন মিস্টার মিত্র, কোনো খবর? সাগরদ্বীপের র্যাডার কেন্দ্র থেকে নজরদারি করা হচ্ছে। হোভারক্রাফট, এয়ার কুশন ভেহিকেল, যেটি জলে বালি কাদায় চলতে পারে, তার সাহায্যে জওয়ানেরা তল্লাশি চালাচ্ছে। তাছাড়া উপকূলরক্ষী বাহিনী দ্রুতগতির ইন্টারসেপ্টার বোটে মাফিয়াদের পিছু নিয়েছে। তা তো বুঝলাম, কিন্তু ডক্টর পাকরাশির কি খবর? দেখবেন কোনোভাবেই যেন পালাতে না পারে। পাহালাবে কি মশাই, সমস্ত ড্রাগ সমেত ডক্টর পাকরাশির পুরো দলকে ওড়িশা উপকূল থেকে পাকড়াও করা হয়েছে। এছাড়া আরও অনেক তথ্য পাওয়া গেছে। আপনি এখন কোথায় আছেন? ফার্ম হাউসেই আছি, আসবেন নাকি? বেশ, আসছি। তার আগে বলুন, মিস্টার সেন এখন কেমন আছেন? মিস্টার সেন এখন ভালোই আছেন, এই তো উঠেও বসেছেন। ঠিক আছে, আমি আসছি। শ্যামল দত্ত মোবাইল অফ করে বললেন,
উপকূলরক্ষী বাহিনীর সদর দপ্তরের মুখপাত্র অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অভিনন্দন মিত্রের ফোন এসেছিল। কিছুক্ষণের মধ্যেই আসছেন তিনি। পাকরাশি ধরা পড়েছে শুনলাম, কিন্তু আমার সন্দেহ উনি ডক্টর পাকরাশি নন। মিস্টার মিত্র এসে না পৌঁছানো পর্যন্ত এই ব্যাপারটা ধোঁয়াশাই থেকে যাচ্ছে। উনি এলে হয়তো পুরো তথ্যটা পাওয়া যাবে। কিছুক্ষণের মধ্যেই এসে পড়লেন অভিনন্দন মিত্র, সঙ্গে কুবলয় ওরফে চুনি। বাইরের লনে তখন পান্নাকে ঘিরে বসে আছে সবাই। মিস্টার মিত্র এগিয়ে এসে বললেন, কংগ্রাটস মিস্টার সেন, আপনার অনুমান সঠিক। আজও ব্যাপার মশাই, আপনি যদি আপনার ওই সহকারীটিকে মানে ওই চুনি ওরফে কুবলয়কে ওখানে না পাঠাতেন, আমরা তো ডক্টর পাকরাশির আসল রূপটা জানতেই পারতাম না। ওই আমাদের আপনার সন্দেহের কথাটা জানিয়েছিল। থ্যাঙ্কস চুনি। একটা কথা জানতে পারি মিস্টার মিত্র, আসল ডক্টর পাকরাশি তাহলে কোথায় আছেন এখন? সে কথা বলার জন্যই তো ছুটে আসা। ইন্টারপোল সূত্রে জানা গেছে ধূর্ত ব্যক্তি ডক্টর রামসুন্দর পাকরাশির হামশাকল। তার আসল নাম জন ব্রিড। জন্মসূত্রে ভারতীয়, পিতা বাঙালি, মাতা আফ্রিকান। জন ব্রিড হলো কুখ্যাত ড্রাগ মাফিয়া। 90 সালে ডক্টর রামসুন্দর পাকরাশি ফ্লোরিডায় গিয়েছিলেন বিশ্ব ভেষজ সম্মেলনে যোগ দিতে। জন ব্রিড ডক্টর পাকরাশিকে কিডন্যাপ করে হত্যা করে। তারপর নিজে ডক্টর পাকরাশি সেজে ফার্ম হাউসের মালিক হয়ে যায়। ঐতিহ্যবাহী ফার্ম হাউসটিকে ড্রাগসের আখড়ায় পরিণত করে। মাই গুডনেস, দুটো মানুষের খুনি জন ব্রিড। এর সমস্ত কৃতিত্বই কিন্তু আপনার মিস্টার সেন। আপনি অনুসন্ধান না করলে এর কিছুই তো আমরা জানতে পারতাম না। না না, আমরা সবাই মিলেই কাজটা করেছি। থ্যাঙ্কস মিস্টার মিত্র, মেনি মেনি থ্যাঙ্কস। রূপসা আর রুদ্রাক্ষী তখন সবাইকে কফির কাপ এগিয়ে দিচ্ছে। দূরে নদীর ধারে সূর্য অস্ত যাচ্ছে। এক অপূর্ব মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে তখন ফার্ম হাউসটিকে ঘিরে। শুনলেন দীপ দুলাল বিশ্বাসের ফার্ম হাউস রহস্য। গল্পটি ভালো লাগলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দ্য ক্লাসিক পেজেস লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।